নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেকটি পর্বে মুখোমুখির প্রত্যেকটি পর্বে প্রতি রবিবার সন্ধ্যে 7টার সময় যখন আসি, সেই সময় অবশ্য আপনারা ডিজিটাল মাধ্যমে অন্য সময়ও হয়তো দেখেন, কিন্তু টেলিভিশনের পর্দায় দেখেন রবিবার সন্ধ্যে 7টায়। আর সেই সময়ে আপনারা এক একজন মানুষের সঙ্গে পরিচিত হন। পরিচয় আপনাদের হয়তো অনেক আগে থেকেই রয়েছে, কিন্তু তবু আরও একবার পরিচিত হন অন্য কোনো পরিচয়, অন্য কোনো রকমভাবে। ঠিক সেই রকমভাবে আজকেও এই পর্বেও এমন একজন মানুষকে নিয়ে এসেছি। এই সময়টা, তার আগে একটুখানি বলে নিই, সেটা হচ্ছে এই সময়টা বড় টালমাটাল সময়। এই সময়টায় বারবার প্রশ্ন উঠছে বাংলা ভাষার অস্তিত্ব রক্ষা নিয়ে। এই সময়টায় বারবার প্রশ্ন উঠছে যে বাংলা ভাষা সত্যি সত্যি বাংলার মতো আর থাকবে কিনা, নাকি তার মধ্যে আরও নানান ভাষার মিশেল এসে বাংলার যে নিজস্ব চরিত্রটা, সেই চরিত্রটাকে নষ্ট করে ফেলবে। বাংলা ভাষায় বহু বছর আগের থেকে, বহু শতক আগের থেকে বলা যেতে পারে, বিভিন্ন ভাষা এসেছে এবং তাকে আত্মস্থ করেছে বাংলা। কিন্তু এবারের লড়াইটা একটু অন্যরকম। সেই অন্যরকম লড়াইটা কীরকম সেটা নিয়ে কথা বলবো। অবশ্যই সেটা নিয়ে কথা বলবার পাশাপাশি আরও একটা বিষয় নিয়ে আজকে আমাদের অতিথির সঙ্গে কথা বলতে হবে। সেটা হচ্ছে ইদানিং হঠাৎ করে বাংলাকে খণ্ড খণ্ড করবার কথা উঠে আসছে। বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের মুখে বাংলা ভাগের কথা উঠে আসছে। সত্যি সত্যি বাংলাকে কি ভাগ হতে দেওয়া যাবে, নাকি বলবো আমরা এই বাংলার ভাগ হবে না? সেই বিষয়টাও যেমন উঠে আসবে, তেমনি উঠে আসবে তার লেখার কথা। আজকে এমন একজন মানুষকে পেয়েছি যিনি ভাষাবিদ তো বটেই, সেই সঙ্গে সঙ্গে শিক্ষাবিদ। দীর্ঘদিন ধরে গবেষণা করে চলেছেন মানব জমিন নিয়ে, মানুষের অস্তিত্ব নিয়ে, বাংলার অস্তিত্ব নিয়ে, বাংলা ভাষা নিয়ে যার আন্দোলন আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে। হঠাৎ করে 7-10 বছরের আন্দোলন তার নয়। অধ্যাপক ডক্টর ইমানুল হক আমাদের সঙ্গে। ইমানুল দা, স্বাগত। আমি একদম শুরুই করেছি বাংলা ভাষার কথা বলে। বাংলা ভাগের কথায় না হয় পরে আসবো। বাংলা ভাষার মধ্যে আমি একদম শুরু থেকে জানতে চাইব, সেটা হচ্ছে যে এখন অনেকেই এই লড়াইটার সঙ্গে রয়েছেন। বাংলা ভাষাকে রক্ষা করতে হবে, বাংলা ভাষার ভেতর কেন হিন্দি, কেন ইংরেজিকে তবুও মেনে নেওয়া যায়, কিন্তু হিন্দি ভাষার যে আগ্রাসনটা, সেই আগ্রাসনটা আমরা অবিমিশ্র বাংলা বলতে প্রায় ভুলে যাচ্ছে এই প্রজন্ম। তারা একটা খিচুড়ি ভাষা ব্যবহার করছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের যে সামাজিক মাধ্যম, সেই সামাজিক মাধ্যমে যে বাংলা লেখা হয় এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্ত মিডিয়াগুলো রয়েছে, মানে আমি চলচ্চিত্র কিংবা সিরিয়ালের কথা বলবো বা ওয়েব সিরিজের কথা বলবো, সেখানেও যে ধরনের বাংলা বলা হয়, সেগুলো কি বাংলার চরিত্র কোথাও নষ্ট করছে, বাংলা ভাষার? আমি একটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে আমার ভাষা নিয়ে ছুঁতমার্গ নেই। মানে আমি বাংলা ভাষা আন্দোলন করি, কিন্তু আমাকে যদি কেউ বলেন আমাদের বাংলা ভাষা আন্দোলন যারা করেন তাদের অধিকাংশই ঝুঁকেছে ইংরেজ মন্য। আমাদের ইংরেজিতে আপত্তি নেই, কিন্তু হিন্দিতে আপত্তি। আমার আবার উল্টোটা, আমি হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, হিন্দি আনার বিরুদ্ধে, চাপিয়ে দেবার, ইংরেজি আনার বিরুদ্ধে, ইংরেজির বিরুদ্ধে নয়। আমাকে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে। কিন্তু আমি এই ব্যাপারে হরপ্রসাদ শাস্ত্রীকে গুরু মানি। তিনি মনে করতেন, ধরুন উপত্যকা, ভ্যালির বাংলা করলাম আর উপত্যকা, লোকে কিছু বুঝছে না, কিন্তু দুন বললে লোকে বুঝতে পারতো যে দুন মানে হচ্ছে উপত্যকা। সহজ হিন্দিগুলো, যেমন ধরুন আমরা ক্রিকেটকে ক্রিকেটই রেখে দিয়েছি, বা ব্যাট বল আমরা নিলাম, ওরা আবার নিজেদের মতো বল্লেবাজি নিজেদের মতো করে নিয়েছিল হিন্দি। এখানে হিন্দির কিছু জিনিস শেখার আছে। গেন্দবাজি, বল্লেবাজি, যে নিজেদের মতো করেছে, কিন্তু ওদেরকে আবার শিখতে হবে, যেটা যেটা শেখার আছে সেটা শেখার আছে। কিন্তু বিপদ হচ্ছে কি, ধরুন কি এরা যারা বলছেন, এরা না জানে হিন্দিটা, না জানে বাংলাটা, না জানে ইংরেজিটা। এর ফলে হচ্ছে একটা খিচুড়ি ব্যাপার তৈরি হচ্ছে। কিন্তু একটা ভাষার শক্তি কিন্তু সে সবসময় গ্রহণের মধ্যে দিয়ে যাবে। ধরুন এই যে কম্পিউটার আমরা ব্যবহার করছি, একে পরিগণক বলার আমি বিরোধী, কারণ পরিগণক বললে আর একটা সংস্কৃত সেটা আরও জটিল হয়ে যায়, আরও জটিল। তার থেকে কম্পিউটার ও লোকে বলতে পারে, মানে মানে লোকে বুঝতে পারছে হয়তো। বা ধরুন রঞ্জন রশ্মি এক্সরে আমরা করেছিলাম, রঞ্জন রশ্মি এক্সরেটাই বেশি চালু হয়েছে। এখন দুটোকে ফেলতে হবে পাশাপাশি, যেটা মানুষের মধ্যে নেবে সেটা গ্রহণ করতে হবে। ধরুন আমি মোবাইলকে চলমান লিখেছি, কিন্তু ওকে দেখলাম মোবাইল নিচ্ছে, চলমান বলেছি, চলভাস বলেছি অনেকে, তারপর আমরা টেলিফোনকে দূরভাষ বলেছি।
কিন্তু পরে আমার মনে হচ্ছে লোকের পক্ষে ফোন বলাটা অনেক সহজ। সেটাই। যেমন ধরুন চশমা আপনিও পড়েছেন, আমিও পড়ে আছি, এটা একটা আরবি শব্দ। এই যে কোর্টের যদি আমি এটা বাংলা করতে যেতাম আসলে সংস্কৃতের দ্বারস্থ হতো, কিন্তু সংস্কৃত তো এই শব্দটা নেই, সে তৈরি করা। সেইগুলোর ক্ষেত্রে সংস্কৃত সমস্যা হচ্ছে যে অকারণ ক্রিয়াপদ কেন? আমি বিশেষ্য পদ নিতে হতেই পারে, একটা জিনিসকে সরাসরি নিলাম সেটাকে আমি নিতে পারি। আমি চাউমিনকে তো আর বাংলা নাম করে লাভ নেই। কি আমি একটু কাশ্মীরি ওয়াজনি বললাম আমি হয়তো, বা গুস্তাবাই বললাম, ওটার বাংলা করে লাভ নেই। কিন্তু আমার ক্রিয়াপদের আমার বাংলা লাগবে কেন, এই হিন্দি লাগবে কেন, ইংরেজি লাগবে কেন? আমরা কেউ আর আলান্ত হই না, আমরা কেউ ক্লান্ত হই না, আমরা কেউ উদাস হই না, সবাই বোর হই। মানে আমাদের শক্তিটাও কিন্তু কমে যাচ্ছে, আমাদের শব্দের কিন্তু অনেক। শুধু বোর হই না এমানুল্লাহ, আপনি শুনবেন মানে এই সময়কার যে ছোট ছেলেমেয়েরা তারা বলছে খুব ঠকে গেছি, ও আচ্ছা, এটা আমি খুব ঠকে গেছি, মানে থাকবে সেটার থেকে ঠকে গেছি। এই যে জায়গাটা হচ্ছে, তার কারণ হচ্ছে যে আপনি যেটা বললেন কিউ কি, এটার থেকে কেন কিটা মানে মোটামুটি কেন কি, আমি সেদিনকে একজন টেলিভিশন সঞ্চালককেও কেন কি বলতে শুনেছি আর কি। হ্যাঁ, যে কারণ হচ্ছে যে কেন না, তার কারণ হচ্ছে যে আমাদের হ্যাংলামিটা, মানে একটা অভিযোগ বাঙালি সম্পর্কে বিদেশি পর্যটকরা করেছিলেন। তার আগে বলে দিই, তারা যে ভালো গুণটা বলতেন যে বাঙালিরা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী জাতি হচ্ছে বাংলা, মানে আর্থিকভাবে ধনী জাতি, তার সংস্কৃতিও খুব উন্নত। কিন্তু বিপদ হয়েছিল একটা, সেটা হচ্ছে যে দশম শতাব্দীর পর থেকে যেসব পর্যটক এসেছেন তাদের লেখাই তো আমরা পাই, তার আগের গুলো পাই না। তার আগের লোকেরা বলে যে এরা পাণ্ডব বর্জিত দেশ, পক্ষীর মতো ভাষায় কথা বলি, সেটা মিষ্টি হলেও হতে পারে, আবার ব্যঙ্গ করেও হতে পারে, দুটো ভারতী হতে পারে। কিন্তু অনুকরণ প্রিয় বাঙালি, খুব অনুকরণ প্রিয় বাঙালি। মেয়েদের সম্পর্কে অভিযোগ হচ্ছে ওরা ফর্সা ছেলে দেখলে থাকতে পারে না, এটা সব বিদেশি পর্যটক ইবন বর্তিতা তাভার নিয়ে সবাই লিখেছেন কম বেশি। আর ছেলেদের সম্পর্কে বলেছেন এরা হচ্ছে অনুকরণ প্রিয়, যেটাকে মেকলে বললেন যে এরা হচ্ছে মেয়েলি এবং এফিমিনেট এবং অনুকরণ প্রিয়। এখন পৃথিবীর সব জাতি অনুকরণ প্রিয়। এখন বাংলার একটা বড় শক্তি ছিল, বাংলার সবকিছুকে সে গ্রহণ করেছে। তার ফলে হচ্ছে যে আমরা নিয়েছি, যেমন ধরুন ইরাকের মসুলের মুসলিম এলো তো দিল্লিতে, কিন্তু তার বিকাশ ঘটলো বাংলার ঢাকায়। মুসলিম আমাদের কাঁথা পর্তুগালের শাসক স্পেনের রাজাকে উপহার দিচ্ছেন 16 শতকে। পরে এটাকে কাঁথাটাকে ব্যঙ্গে পরিণত করলো ইংরেজরা, কারণ ইংরেজরা দেখাতে চাইলো আমাদের যা কিছু সংস্কৃতি সব খারাপ। আমরা যারা বাঙালি বলে দাবি করি অধিকাংশই আমরা হচ্ছে কাঙালি। তার ফলে দেখবেন যে আমার যদি বিদেশি ডিগ্রি থাকে আমরা খুব লাফাই, আরে বিদেশের কাদা কাদা করে যাচ্ছে বিষয়টা, যেগুলো কিছুই নেই, কিচ্ছু জানে না, মানে কিছু হয়তো কিন্তু বিদেশে পড়ে এসছে। অতএব দেখবেন আমাদের একদম হ্যাংলাম চূড়ান্ত, খুব বিখ্যাত, দারুণ বিখ্যাত, কেন বিখ্যাত আর কেউ জানে না। তো আমাদের একসময় যখন আমাদের MA BA, আমি রাগ করবেন আমি MA BA ডিগ্রি ধারী, কিন্তু MA BA ডিগ্রি যখন আমাদের ছিল না, যখন MBA শব্দটা মানেই জানেন তো না, জীবনে শোনেনি, ABCD সক্ষ শোনেনি, তখন ইংল্যান্ডের লোকেরা ব্যবসা করার জন্য এই 40 ডিগ্রির 38 ডিগ্রি 40 ডিগ্রির বাংলায় চলে আসছে, মাইনাস ডিগ্রির লোকেরা। কেন? এখানে পয়সা মেলে, এখানে সোনা ঢোকে, রূপা ঢোকে, বলা হয় সব পর্যটক লিখেছেন এখানে প্রবেশের দ্বার আছে, বেরোনোর দ্বার নেই। ইংরেজদের হাত থেকে আমাদের প্রবল সর্বনাশটা শুরু হলো, নকল, আমরা চাকর হতে লাগলাম। আগে ছিলাম, আমরা ছিলাম, এই যে একটা উদ্যোগে আমি যেতে বলবো আপনাদের, এই যে মেটিয়াবুরুজের ব্যবসায়ীরা করছেন, বস্ত্র ব্যবসায়ীরা, তো ওটা ভারত থেকে তারা কিনতে আসছে। কেন আসছে? কারণ এরা উদ্ভাবনী শক্তি এবং দামে এখনো ভারতের থেকে অন্য জায়গার থেকে এগিয়ে বলে। উদ্ভাবনী শক্তি, যে মুম্বাইয়ের সঙ্গে ওরা প্রতিযোগিতা করতে পারছে, মুম্বাইয়ের লোকেরা, নাগপুরের লোক মুম্বাই না গিয়ে এখানে আসছে। কেন? এখান থেকে নিয়ে গেলে তার মুনাফাটা বেশি হবে, সে লাভটা বেশি করবে, জিনিসের গুণমান ভালো। তো বাংলার এইটা ছিল। হঠাৎ করে এই চাকর হওয়াটা বাঙালি ঘেন্না করতো, কৃষি হয়ে গেল, চাকর হওয়াটাই তার প্রধান উপজীব্য। আমরা চাকরি করাটাই দেখবেন প্রধান উপজীব্য। এই যে একটা লোক নিজে ব্যবসা করছে, আমরা ব্যবসায়ীদের টাকাটা পছন্দ করি, ব্যবসায়ীকে পছন্দ করি না। আমাকে সিলেবাসের মালিক খুব ভালো বলেছিলেন যে আমার কর্মচারীদের টপাটা বিয়ে হয়ে যাচ্ছিল, তখন আমার সমস্যা কি ব্যাপার না, বলছি বিয়ে তো করা, কিন্তু আমার কর্মচারীদের সমস্যা হচ্ছে না, তারা বলছে ওই জায়গায় চাকরি করে। আমি মালিক, আমার বউ বলতে সমস্যা হয়ে যাচ্ছে, যে কারণ ব্যবসা টিকবে তো। অথচ বাঙালি কিন্তু ব্যবসায়ীরই যাচ্ছিল। একটা জাতি যেমন জাপানিরা যেখানে যায়, ওদের ভাষাটাকেও সেখানে নিয়ে যাচ্ছে, ওদের খাদ্যাভ্যাসকে নিয়ে যাচ্ছে। জাপানিরা যেমন বলা হয় যে ওরা কখনো গুরুজনদের সঙ্গে তর্ক করে না, কিন্তু নিজের কাজটাই করবে, ওর কথা মানবে না, কিন্তু কখনো তর্ক করবে না। আমরা বাঙালিরা তর্কপ্রিয় জাতি, সেটা খুব ভালো লক্ষণ।
কিন্তু মুশকিল হচ্ছে মানে আমাদের ঠিক উল্টোটা আর কি, নিজের হ্যাঁ, কাজটা করবো না, কিন্তু হ্যাঁ, তর্কটা করে নেবো হ্যাঁ, আগে। ইংরেজদের কাছ থেকে আমরা ভালোটা নিইনি, ওদের শৃঙ্খলা, ওদের নিয়মানুবর্তিতা, ওদের লেগে থাকা সেটা নিলাম না। নিলাম হচ্ছে বিলাসিতা, অন্যকে হ্যাটা করা, ছোট করা, ব্যঙ্গ করা, একটু কনস্ট্রাক্ট করা, এইগুলো আমরা নিলাম, কিন্তু বাকিটা নিলাম না। যেটা পেরিয়ার বলতেন যে ব্রাহ্মণদের কাছ থেকে আমরা ভালোটা নিলাম না, যে নিয়মানুবর্তিত, ভোরবেলায় ওঠো, সকালবেলা ওঠো, নিয়ম মেনে চলো, একটা শৃঙ্খলা, সেটা না নিয়ে ওদের বিলাসিতাটা নিলাম, ওদের লোককে ছোট করার মানসিকতা নিলাম। কিন্তু ওদের যে নিজেকে যে উন্নত করো, শিক্ষিত করো, আত্মোন্নতি করো, সেইটা ব্রাহ্মণদের কাছে নিলাম না। এইটা বাঙালিকে যেটা করতে হবে সেটা হচ্ছে অন্যের যা কিছু ভালো আমি নেব, কিন্তু অন্যের খারাপকে বর্জন করাটাও শিখতে হবে। নবজাগরণ তাই বলে, যে নবজাগরণ মানে হচ্ছে যে পুরানোর গর্ভে নতুনের সৃজন। পুরাতন গর্ভ আমার থাকবে, নতুনকে আমার দরকার। আমি বলছি না যে, আমি যেমন লাগু শব্দটা নিয়ে অনেকেই তর্ক করেছেন, আমার মাঝে মনে হয় যে কার্যকরের থেকে লাগু ভালো। লাগু, এই যে লাগু হয়েছে, জারিটা তো দীর্ঘদিন ধরে জারি, বা আমি কার্যকরের থেকে কার্যকরটা লোকে বুঝবে না, কিন্তু লাগু বললে লোকে বুঝবে, লুকবে। ধরুন আমাদের আগে পিয়াস পেত, আমি ছোটবেলায় পিয়াসই ছিল, আমাদের পানি পিয়াসা পেয়েছে, বা জল পিপাসা পেয়েছে, পিয়াস পেয়েছে। আমরা এখন বলি সব তেষ্টা পেয়েছে, অর্থাৎ হিন্দি সংস্কৃত থেকে নিয়েছি। তো এই আসলে আমরা গ্রামকে বর্জন করে ফেলেছি। আমরা গ্রামকে বর্জন করার ফলে যে গ্রামের যে শব্দগুলোর যে শক্তি ছিল, সেই শক্তিগুলো আমরা অনুভব না করে আমরা ওইটা খারাপ, গ্রাম মানেই খারাপ। আমি এখানে ইমানুলদা একটুখানি রেফার করতে চাইবো, সেটা হচ্ছে যে আপনার মানে এটা কিন্তু আরেকটা পরিচয় ইমানুলদা একজন অত্যন্ত কি বলবো আত্মস্থ লেখক। তার লেখা পড়লে পাঠককেও একটু আত্মস্থ হতে হয় আর কি। রিসেন্টলি না, বেশ কয়েকটা দিন হয়ে গিয়েছে কাদামাটির হাফ লাইফ বইটি বেরিয়েছে ইমানুলদার। বইটির কিছু কিছু অংশ পড়বার সুযোগ হয়েছে, এবং সেখানে আমি দেখছিলাম এই প্রসঙ্গটা আপনি তুলেছেন যে গ্রামের যে ভাষাগুলো ছিল সেই ভাষাগুলোকে আমরা বর্জন করে স্ট্যান্ডার্ড বাংলা বলে কলকাতিয়া ভাষাকে নিয়েছি খুব বেশি। স্ট্যান্ডার্ড বলে কিছু হওয়া সম্ভব? কলোকালটাও তো কলোকাল, ওটা কিন্তু ধরুন আপনার উচ্চারণ আমার উচ্চারণ এক না। আমার বাবা ডয়সনরা রয়ের উচ্চারণ সম্পূর্ণ আলাদা করতে পারতেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো, কারণ সে প্রশিক্ষিত। আমি করার চেষ্টা করিনি। আমি আমার গ্রামের লোক যেভাবে কথা বলে আমি সেভাবেই কলকাতায় বসে বলছি। আমার বাবা গ্রামে ছিলেন, কিন্তু তার উচ্চারণ সমস্ত কিছু ছিল একেবারে কলকাতার মানুষের মতো, কারণ সে নাটক করতেন, তার একটা জায়গা ছিল। কিন্তু এমনি সাধারণ কথা বলতেন, কিন্তু যখন তিনি অভিনয় করছেন তখন সেটা আর একটা মানুষ। তো এই যে আমাদের তথাকথিত মান্য জিনিস করতে গিয়ে আমরা একটা বিপদ ঘটিয়ে ফেলছি, যে আমাদের যে শক্তি, যেমন বাংলাদেশের মানুষদের আমরা এত কথা বলি যে তীব্র আবেগ, সে যে কিছু হোক, আন্দোলনে হোক, ভালোবাসাই হোক, ঘৃণাই হোক, তো তীব্র আবেগ, গেলে অতিথি পরায়ণতা হোক, যেটা আমাদের কলকাতা শহরের সম্পর্কে অভিযোগ অনেকে করেন যে আমরা নাকি আধখানা সন্দেশ দিয়ে বলি যে পুরোটা খেতে হবে, ওরা সেটা বলেন। সেটা সত্যি না, সেটা হচ্ছে কারণ হচ্ছে দেশভাগের ফলে হয়তো মানুষ এত দারিদ্র্যের মধ্যে গেছেন, হঠাৎ একটা সচ্ছল অবস্থা থেকে এত খারাপ অবস্থার মধ্যে গেছেন, তারপরে একটা সঞ্চয়ী হয়েছে হয়তো, সেটা একটা হতে পারে। কিন্তু গ্রাম বাংলায় যে আবেগটা রয়েছে, তার কারণ যতদিন আঞ্চলিক ভাষা থাকবে, যতদিন উচ্চারণ থাকবে, নিজস্বতা থাকবে, ততদিন আন্তরিকতা থাকবে। আর না হলে আমরা ওই ফ্ল্যাট বাড়িগুলোর মতো বৈশিষ্ট্যহীন হয়ে যাব। একই রকমভাবে চলা, একই রকমভাবে বেড়ে ওঠা, কোনো বৈশিষ্ট্য নেই জাতিটার, থাকবে না, যে নিজস্বতা থাকবে না। তো একটা জাতি তো বাঁচতে পারে না বৈশিষ্ট্যহীন হয়ে। অন্যদের ঘৃণা করে গুটখাখোর জন্তু বলে বাঁচা যাবে না, ওটার কোনো সমাধান না। আমি অন্য রাজ্যের লোকদের ঢুকতে দেবো না, এটা কোনো সমাধান না। আমার রাজ্যের ছেলেরা যখন বাঙ্গালোর যাচ্ছে, বাঙ্গালোরে প্রচুর বাঙালি আইটি সেক্টর, এগুলোতে পুনেতে ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে, প্রচুর জায়গায় রয়েছে। আর তো এলাহাবাদ একসময় তো বেনারসে তো বাঙালিতে ভর্তি ছিল। বেনারসে তো বাংলায় কথা বলা যায়, দিব্যি বাংলায় কথা বলা যায়। এবং আমি দিল্লিতেও দেখেছি বাংলা বললে সবাই বোঝেন, কারণ এত বাঙালিদের সঙ্গে যোগাযোগ হয়। এবং কাশ্মীর গিয়ে দেখেছি, দিল্লিতে আমি একবার বলেছিল, আমাকে সবাই বলেছিলেন ইমানুলদা তো বাংলা করে দিল্লিতে গিয়ে কি করে দেখবো, ওটা 2014 সালে। তো আমি বললাম ঠিক আছে, আমি বাংলাই বলবো, এবং প্রত্যেকে জিজ্ঞেস করে বাংলা বোঝে কিনা। আমি 32 জনের সঙ্গে একদিন কথা বলেছিলাম, মানে একটা দিনে ওরা ছিল আমার সঙ্গে অটোতে। 28 জন বলেছেন বাংলা আমরা পরিষ্কার বুঝতে পারি, 4 জন বলেছেন বাংলা বুঝতে পারি কিন্তু বলতে পারি না। এই 32 জনের মধ্যে 28 জন কলকাতায় কোনো না কোনো সময় কাজ করে গেছে, এবং তাদের চোখে কলকাতা সবচেয়ে সুন্দর। কিন্তু চলে এসছে কেন? কলকাতায় রোজগার কম, খরচও কম, কিন্তু অন্য জায়গায় একটু রোজগার বেশি বলে তারা চলে গেছে। যে কিন্তু কলকাতাকে বলে, তারা সবাই বলে তাদের ভাষায়, আমি ইংরেজি শব্দ ব্যবহার করছি, কলকাতাকে আমরা খুব মিস করি। এটা আমি
অভিজ্ঞতা, আমি যে কোনো জায়গায় গেছি, যে কলকাতায় এবং অমিতাভ বচ্চন কলকাতাতেই কিন্তু জীবন বিনোদন এসছে। আরেকজন বিখ্যাত অভিনেতার নাম করতে চাই না, সেও কলকাতাতেই তার যে চাকরি করতে গেলে করে খেতে গেলে কলকাতায় যাও। তো এই কলকাতার একটা আলাদা সত্তা আছে, কিন্তু কলকাতার এই ক্যালকেশিয়ান হওয়াটা একটা বিপদ হয়ে গেছে আমাদের। আমি এই জায়গাটা ক্যালকেশিয়ান জায়গা থেকে আমরা একটুখানি নিজের মাতৃভাষা ওগুলোকে ঘেন্না করে ওই একটু কিউ কি কেন কি ইয়া একটু এইসব শিখেছি। হ্যাঁ, ঠকে গেছি না, আসলে যে আমরা ঠকে গেছি। আমায় যে কি ঝামেলা ঝেলতে হচ্ছে এটা প্রায়ই শুনতে পাই আমি, সাংঘাতিক, মানে ঝেলতে হচ্ছে তো কত সাংঘাতিক সুন্দর, তো সাংঘাতিক শুনিনি কখনো ঝেলতে। এটা শুনতে পাওয়া যাচ্ছে আজকাল, মানে ঝেল না পড় রা আর কি, মানে সইতে হচ্ছে, সহ্য করতে হচ্ছে, কিন্তু শব্দটা আমার পছন্দ হয়েছে, ঝেলতে হচ্ছে, বেশ একটা দোলনা ব্যাপার আছে, এইটা কিন্তু শব্দটা আমার পছন্দ হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় একটুখানি বলতে চাইবো, সেটা হচ্ছে এই কলকাতা এবং কলকাল ভাষা ইত্যাদি এই বিষয়গুলো কি লোক সংস্কৃতিতেও বেশ খানিকটা প্রভাব ফেললো? আমি আপনার কাদামাটির হাফ লাইফে ব্রজেনদের পালার কথা পড়ছিলাম, এর ব্রজেনদের পালার কথা পড়ছিলাম, এত মানে এগিয়ে থাকা সময়ের থেকে এতটা এগিয়ে থাকা, কত শত বছর এগিয়ে থাকা, এবং সেটা পালা গান, এবং মানে পালা আর কি, মানে নাটক, এবং সেটা গ্রাম বাংলায় তৈরি করা নাটক। আপনি বলছেন আমার গায়ে কাঁটা দিচ্ছে, আমরা অমিত্রাক্ষর ছন্দের কথা জানি, মধুসূদন দত্তের আক্ষরিক কথা আমার গায়ে কাঁটা দিচ্ছে। ওর যে ব্রজের ছন্দ, রাজলক্ষ্মী পালা, আমাদের রাজলক্ষ্মী পালা হচ্ছে সীতাকে নিয়ে, আমাদের গ্রাম মুসলিম প্রধান গ্রাম, কিন্তু সেবার দুবার ওই পালা হয়েছে। আমার বাবা একবার রাম করেছেন আর একবার দুর্মুখ করেছেন। তার যে কি ছন্দ অসাধারণ, এবং ভদ্র কিন্তু সেকালের এমএ, 1926-এ দাঙ্গা হচ্ছে, পূর্ব বাংলায় বসে একটা স্কুলের প্রধান শিক্ষক, তিনি লিখছেন বাঙালি পালা, যে বাঙালি সবসময় আলাদা। সে দিল্লির বিরুদ্ধে লড়াই করে, সে বলছে আমার পূজা নেই, নামাজ নেই, আমি হচ্ছে পুমাজ, আমার আল্লাহ নেই, ভগবান নেই, আমার হচ্ছে আল্লাহবান, আমি হিন্দু নই, মুসলমান নেই, আমি হচ্ছে হিন্দু মান। এই যে ঐক্য, এবং হচ্ছে যে মুসলমান মেয়ে লড়তে আসছে কার জন্যে? বামুন ঠাকুরের জন্য। বামুন ঠাকুর লড়তে আসছে কার জন্যে? ওই মুসলমান মেয়েটার জন্য। কিসের জন্য? প্রেম নয়, আমার প্রতিবেশী। এবং ওই বামুন ঠাকুরের বউ এমনিতে খুব বরকে দেখতে পারে না, যখন এই মেয়েটি অত্যাচারিত হচ্ছে তখনও বলছেন আমার বাংলার মেয়ে। তখন তারা ছুঁদমার্গ হিন্দু মুসলমান ছোঁয়াছুঁয়ি মানবো এইসব থাকছে না। আমি এরকম একটা ভালো গ্রামে কোনোদিন ছিলও না, আমি গ্রাম বাংলায়, কিন্তু আমি সত্যি কথা বলছি, কলকাতা শহরে এসে জানলাম যে বাড়ি ভাড়া, বর্তমানে একটু পেয়েছি যে বাড়ি ভাড়া পেতে সমস্যা হবে নামের জন্যে, কি এই পোশাকটা হিন্দু মুসলমান। আমার গ্রামের সমস্ত শিক্ষকরা ধুতি পাঞ্জাবি পরতেন, সে হিন্দু হোক মুসলমান। আমার বাবাও পরতেন, আমার বাবাদের যারা বন্ধু বান্ধব তারা সব হিন্দু মুসলমান, সবাই ধুতি পাঞ্জাবি পরতেন, আর প্রত্যেকটা ঘরে লুঙ্গি পরত। এবং এই যে আজকে খোঁপা ছিল একই রকম, মেয়েদের যে ঘোমটা একই রকম ঘোমটা ছিল, ঘোমটার কোনো তফাৎ ছিল না। আপনাকে বলছি, বাইরের লোক এলে, ঘরের লোক হলে একটুখানি, বাইরের লোক হলে একটু বেশি। এখন আবার দেখছি সিনেমা স্টাইলে মুসলমানদের ঘোমটা আলাদা হয়ে গেছে। ওই একটু গোমাংস খাওয়া ছাড়া, তাও আমাদের গ্রামের দু একজন বামুন প্রচুর গোমাংস খেতেন, 5 কিলো করে খেতেন, অন্যরা 5 কিলো খেতে পারতো না, কিন্তু সেটাকে প্রশ্ন করতো না। আমাদের বেশ কিছু বাবা দাদা কাকার এরা যারা খাওয়াচ্ছেন শুয়োর মাংস খেতেন, আমিও খেয়েছি, আমরাও খেয়েছি, কেউ এটা নিয়ে প্রশ্ন করতো না, কিছু মনেই করতো না। ও খায় ওর মতো আছে। এটা হঠাৎ করে ঢুকলো কেন? রাজনীতি, একদম রাজনৈতিক বিষয়। আমাদের গ্রামে এই যে ওলাইচন্ডী, ইমানুলদা কিন্তু বেশিরভাগ সময় ইমানুলদাকে দেখতে পাওয়া যায় কিন্তু গেরুয়া পাঞ্জাবিতেই। হ্যাঁ, গেরুয়া তো আমাদের দেশের রং, মাটির রং। এটা কোনো দলের সম্পত্তি হবে কেন? সবুজ কোনো দলের সম্পত্তি হবে কেন? লাল কি কার কোনো দলের সম্পত্তি? রক্তের রং পাল্টে দেবো, তাই না? আমাদের সমস্যা হচ্ছে এটাই, আমরা রং দেখছি, WLONG রং দেখছি না, ওইটাকে দেখা। যে রং থেকেই আমাদের যেটা দেখছি, আমি হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, হিন্দি আনার বিরুদ্ধে, কিন্তু হিন্দি ভাষার বা হিন্দি ভাষী মানুষের বিরুদ্ধে না। যে কিন্তু আমার বাংলাকে ভাগ করার আমি সাংঘাতিক বিরুদ্ধে। কেন? কারণ বাংলা আমার ছিল অঙ্গভঙ্গ কলিঙ্গ। উড়িষ্যা আমাদের সঙ্গে ছিল 1866 দুর্ভিক্ষ তো হয় না, দুর্ভিক্ষ তৈরি করা হয়। কারণ উন্নত এলাকাগুলোকে মারতে গেলে, লোককে ভিখারি বানাতে গেলে তাকে খাদ্য সাম্রাজ্যবাদ সেটা করলো, দুর্ভিক্ষ বানালো। 1770 যে বাংলায় কোনোদিন দুর্ভিক্ষ হয়নি, ক্ষমতা পাওয়ার 5 বছরের মধ্যে ইংরেজরা 1 কোটি মানুষকে মেরে দিল, না খাইয়ে মারলো, মানুষের মাংস খেলো। তারপর কি হলো? ওরা ম্যালেরিয়া নিয়ে এলো, তারপর কলেরা নিয়ে এলো। ওরা যেখানে গেছে, ভালো করে পড়বেন মহামারী ইতিহাসগুলো, ওরা সাম্রাজ্যবিদরা সেখানে রোগও নিয়ে গেছে, রোগ ছড়িয়েছে পরিকল্পনা করে, যেখানে করোনাকেও আমার মনে হয় প্লেগ নিয়ে এসছে।
করোনাকেও আমার মনে হয় একটা পরিকল্পিত সাম্রাজ্য দিয়ে দেখবেন করোনার সময় হঠাৎ করে সুপার রিচরা চলে এলো, অতি ধনীরা, অনেক মধ্যবিত্ত নিম্নবিত্ত হয়ে গেলেন, অনেকে দারিদ্র্য সীমার নিচে চলে গেলেন। 3,20,00,000 পরিবার ভারতবর্ষের দারিদ্র্য সীমার মধ্যে ঢুকে গেলেন, যারা ছিলেন মধ্যবিত্ত। মোটামুটি আমরা যাকে বলি গ্রাম বাংলা ভাষায় সচ্ছল বছর, মানে সচ্ছল ছিলেন, মানে অন্তত গাড়ি বাড়ি নেই কিন্তু আমার খাওয়া পড়ার কোনো অবস্থা নেই, আমাকে চিন্তা করতে হবে না কালকে কিরকম সংসার চলবে, আমি স্কুলের ছেলেটাকে মাইনে দেবো বা কিরকম পাঠাবো, এইটা নিয়ে তাকে ভাবতে হতো না। বেতন কমে গেল, যে কোনো বেতনে তাকে চাকরি করানো গেল। এই জায়গাটায় ওরা বাংলা ভাগ করতে চেয়েছে, সেটা প্রথম 1900 ভাগ করে নিল, আমাদের কেটে দিল। তারপর 1911-তে দিল্লিতে রাজধানী নিয়ে গেল এবং বিহারকে কেটে বাদ দিল। 1874-তে আসামকে বাদ দিয়ে দিয়েছে, আসামকে আলাদা করে দিল, আসাম আমাদের সঙ্গে ছিল, বাদ দিল। তারপর 1905-এ বঙ্গভঙ্গ, সেই বঙ্গভঙ্গটা আমি একমত ছিলাম যে বঙ্গভঙ্গ মানে কি দুটো আলাদা প্রদেশ হচ্ছে কিন্তু দেশের মধ্যে থাকতো, সেটা হলে হয়তো হতো না। এই যে ব্রিটিশরা যে বাংলা ভাগ করেছে, বাংলা দেশভাগ তো হয়নি, দেশভাগ এটা মিথ্যা কথা। দুটো রাজ্য ভাগ হয়েছে, বাংলা পাঞ্জাব। কেন? দুটো রাজ্য হচ্ছে বিপ্লবী আন্দোলন করেছে, দুটো রাজ্যেই সব গোটা ভারতবর্ষের সমস্ত শহীদের সঙ্গে তুলনা হবে বাংলা বা পাঞ্জাবের যে কোনো একটা রাজ্যের। ওই ভগৎ সিং, ওই হচ্ছে উধম সিং, ওই আমাদের উল্লাসকর, ওই আমাদের সত্যেন, এরা আমাদের সূর্য সেনরা, সব বাঙালি অথবা পাঞ্জাবি, বেশিরভাগ বিপ্লবী যারা লড়াই করেছে, তাদের ভাগ করা দরকার ছিল। আর এখানে কোথাও জনসংখ্যা হিন্দু মুসলমান বেশি ছিল, সেটাকে সহজে ভাগ করে দিলেন। ঐক্য এত পাঞ্জাবিদের মধ্যে, পাঞ্জাবি হিন্দু, পাঞ্জাবি মুসলমানের সাংঘাতিক ঐক্য ছিল, বাঙালি হিন্দু, বাঙালি মুসলমানের সাংঘাতিক ঐক্য ছিল। মহরমের তাজিয়া ধরতে হিন্দু এগোয়, দুর্গা পুজো করতে মুসলমান এগিয়ে যায়। বহু পুজো কমিটির প্রেসিডেন্ট আমি দীর্ঘদিন কর্মকর্তা থেকেছি, সেইটা করে ভাগ করতে চাইলো। এখন কি হচ্ছে, আমাদের ধানবাদ চলে গেছে, শুধু আসানসোল, আসানসোলটাকে বাদ দেওয়ার চেষ্টা হবে যে ওটাকে নাও, খনিটাকে। শিলিগুড়িকে বলছে যে উত্তর রয়েছে আমাদের গেটওয়ে অফ নর্থ ইস্ট, তাকে ওরা ভাগ করতে চাইছে। তার কারণটা কি? তাহলে শুকিয়ে মরবে, কলকাতা ছাড়া কিছু থাকবে না, ওটাকে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে ঢুকিয়ে নানান রকম সুবিধা পাওয়া যাবে, এই বিষয়টা বলছেন। কিন্তু বাংলাটা তো ভাগ হয়ে যাচ্ছে, বাংলা ভাগ হচ্ছে শুধু তাই না, আবার আরেকজন বলছেন কোচবিহারটাকে আলাদা করতে হবে। তাহলে আমাদের থাকলোটা কি? আর ওরা, আমাদের অভিজ্ঞতা কি যে ঝাড়খণ্ডকে আলাদা রাজ্য করা হচ্ছে, ভালো, কিন্তু ঝাড়খণ্ডের অভিজ্ঞতা কি? ঝাড়খণ্ডের শোষণ কি কমে গেছে? বঞ্চনা কি কমে গেছে? নাকি আমরা বাঙালি জাতি হিসেবে ওদের আলাদা করে আমরা আলাদা করে শোষণ করছি? তা তো করছি না। বরং তুমি যদি সত্যি উন্নতি করতে চাও তাহলে দাও, দার্জিলিংকে আলাদা টাকা দাও, ওখানে শিল্প করো, কোচবিহারে শিল্প করো, কেউ তো বারণ করছে না, তা তুমি করছো না। তুমি তো বাংলার মাটিকে চাও, বাংলার মেয়েদের চাও, যেটা কাশ্মীরের ক্ষেত্রে হয়েছে। কাশ্মীরের পাহাড়টা কিনে ধ্বংস করছো, কাশ্মীরের জঙ্গল ধ্বংস করছো, কাশ্মীরের আপেল বাগানগুলোকে নিচ্ছ। কাশ্মীরের উন্নতি তো কিছু হলো না। 2019 থেকে 2024 কাশ্মীরের উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? উন্নতি তো হয়নি। কাশ্মীর ছিল সব থেকে উন্নত রাজ্যের মধ্যে একটা, যাদের আর্থিক এনএসএস ডাটা অনুযায়ী। এখন তারা কোথায় পিছিয়ে গেছে? তাহলে আমার তো তা হয়নি। তাহলে সেরকম কেন্দ্রশাসিত অঞ্চল হলে ভালো হবে। তাহলে দিল্লিতে আইন শৃঙ্খলা সব থেকে খারাপ কেন? যেখানে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে বাস করেন। দিল্লির আইন ভারত, কলকাতা, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা তো অনেক তুলনা, ওদের হিসেবে নিজে ভালো। এখানে নারীরা তুলনায় অনেক বেশি সুরক্ষিত অন্য রাজ্যের থেকে। তাহলে আমার বাড়তি সুবিধাটা কী দেবে তুমি আমাকে? বাড়তি সুবিধাটা দাও না, কে বারণ করছে? এইমস করে দাও, কেউ বারণ করছি না। আমরা এইমস তো চাই, উত্তরবঙ্গে আরেকটা এইমস দাও, আমাকে কয়েকটা শিল্পাঞ্চল দাও, চা শিল্পের জন্য ওখানে বড় করো, আমাদের কমলা লেবুর জন্য বড় বড় হিমঘর করো, কেউ আপত্তি করছে না। ইনভেস্ট করতে বলো, তা তো করছে না। শুধু ভাগ করে দাও যাতে বাঙালিকে আরো 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 দুর্বল করা যায়। সেই জন্যই তিন কান্ত নানা কথা বলছেন এবং এটা ধর্মের কথা বলছেন। ধর্ম, মানুষের ধর্ম কোনটা? মানবতা। আমরা নানকের কাছে কি শিখেছি? আমরা চৈতন্যের কাছে কি শিখেছি? আমরা কবিরের কাছে কি শিখেছি? আমরা রবীন্দ্রনাথ, লালন, নজরুলের দেশের মানুষ, আমরা নেহরুর দেশের মানুষ, আমরা গান্ধীর দেশের মানুষ। আমাদের মানবতাই তো সবচেয়ে বড় ধর্ম। রক্তের কোনো ধর্ম হয় না, বাতাসের কোনো ধর্ম হয় না। তাহলে আরও ভাগ করবে কেন? ভাগ করার মূল লক্ষ্য হচ্ছে বাঙালি যেহেতু এখনো প্রতিবাদ করে, যেহেতু দিল্লির কাছে মাথা নত করছে না, ও ভেঙে টুকরো টুকরো করে দাও। তার মানে বাংলার শিরদাঁড়াকে আরো দুর্বল করে দেওয়ার জন্য এমনটা প্রস্তাব কি, নাকি বাংলার সত্যি সত্যি উন্নতি চাইছেন তাঁরা? এই প্রশ্নটা অবশ্যই থেকে যাবে, বাঙালির মনে এই প্রশ্নটা অবশ্যই থেকে যাবে। আর সেই প্রশ্নগুলোই একটুখানি উস্কে দেওয়ার চেষ্টা করছিলাম আমরা আজকে। কাদামাটির হাফ লাইফ নিয়ে বোধহয় আরেকদিন একটা পর্ব করতে হবে, কারণ সেখানে গ্রাম বাংলার কথা আছে, বর্ধমানের কথা তো আছেই অবশ্যই,
কিন্তু ঠিক কিভাবে এই বাংলাকে অর্থাৎ আমাদের নিজেদের মাটিকে দেখেছেন ইমানুল দা, সেইটা একটুখানি বোঝবার চেষ্টা করব অবশ্যই। আজকে স্টুডিওতে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ ইমানুল দা। আপনাদের অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অনেকগুলো কথা, অনেকগুলো বিষয় পরিষ্কার হওয়ার জন্য একটুখানি সময় নিয়েছিলাম ডক্টর ইমানুল হকের। শিক্ষাবিদ, এডুকেশনিস্ট বললে ভালো হতো, অনেকে বেশি বুঝতেন হয়তো। শিক্ষাবিদ, ভাষাবিদ এবং সেই সঙ্গে সঙ্গে অধ্যাপক ডক্টর ইমানুল হক, যিনি একজন অত্যন্ত মগ্ন লেখক, যিনি দীর্ঘদিন ধরে ভাষা আন্দোলনের সঙ্গে, বাংলা ভাষার আন্দোলনের সঙ্গে জড়িয়ে রয়েছেন। আজকে তাঁকে পেয়েছিলাম আমরা মুখোমুখি অনুষ্ঠানে। একটু কোথাও কি কিছু প্রশ্ন মাথার মধ্যে গুনগুন করে উঠল? বলবের সময়। আজকের মুখোমুখি এই পর্যন্ত। ভালো থাকবেন, নমস্কার।